আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 14 নম্বর পার্ট। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আদ্রিয়ান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে, তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। আদ্রিয়ান জিয়ার অন্য হাত ধরে তাকে নিচ থেকে দূরে সরার চেষ্টা করে, কিন্তু জিয়া জেদ করে আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ার আগেও আদ্রিয়ানকে বহুবার জড়িয়ে ধরেছে, তাই এইবার যখন জিয়া জড়িয়ে ধরে তখন আদ্রিয়ান তাকে নিষেধ করে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় না। আদ্রিয়ানকে শান্ত থাকতে দেখে জিয়া দুঃসাহসিক এক কাজ করে ফেলে। সে আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে তার মুখে কপালে গায়ে খুব দ্রুত গতিতে কিস করতে থাকে। ঘটনা এত দ্রুত আর এত আকস্মিক ঘটে যে আদ্রিয়ান কিছু সময়ের জন্য অবাক হয়ে যায়। জিয়া এমন কিছু করবে তা আদ্রিয়ান কল্পনা অবধি করতে পারেনি। কিন্তু যখন জিয়া তার ঠোঁটে কিস করার উদ্দেশ্য তার কাছে এগিয়ে যায়, তখন তাকে এক ঝটকায় দূরে সরিয়ে তার গালে গুনে গুনে 7টা থাপ্পড় বসিয়ে দেয়। আদ্রিয়ানের পুরুষালী হাতের 7টা থাপ্পড় খেয়ে জিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে রাগ হয় ভীষণ। জিয়া বলে, আদ্রিয়ান। চিৎকার করবে জিয়া, 7টা থাপ্পড় খেয়ে। কি তোমার শিক্ষা হয়নি? আরও খেতে চাও? তুমি কোন সাহসে আমার গালে 7টা থাপ্পড় দিলে আদ্রিয়ান? যে সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো ওই সাহসে। আমাকে কিস করার সাহস তোমাকে কে দিয়েছে? আমেরিকায় হ্যাক করা কিস করাটা নর্মাল একটা বিষয়। তুমি আমার বন্ধু হও, তোমাকে আমি কিস করতেই পারি, এর জন্য কি তুমি আমাকে থাপ্পড় মারবে? অবশ্যই মারবো। আমেরিকায় কি সাধারণ বিষয় তা জানার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু আমার শরীরে বিনা অনুমতিতে স্পর্শ করা আমি একদম পছন্দ করি না। তোমাকে এর আগেও আমি নিষেধ করেছি সে আমাকে টাচ করবে না, কিন্তু তুমি শুনোনি। আজ তো সব সীমানা অতিক্রম করে ফেলেছ জিয়া। ভবিষ্যতে যদি এমন সাহস দেখানোর চেষ্টা করো, তবে তোমার গালে এর চেয়ে 100 গুণ জুড়ে যদি থাপ্পড় না বসায়, তবে আমার নাম আদ্রিয়ান নেদোয়ান না, মাইন্ডেড। আদ্রিয়ান কথাটা বলে ছাদ থেকে নিচে নেমে আসে, বড় বড় পা ফেলে তার রুমে চলে যায়। জিয়া পরে কতক্ষণ ছাদে অবস্থান করেছে তা আদ্রিয়ান জানে না, আর জানার আগ্রহ নাই তার। সকাল প্রায় 9টা। আজ আবিহার কারণের বিয়ের অনুষ্ঠান। তাদের জীবনে নতুন অধ্যায় সূচনা হবে আজ। দুইটি দেহ আর আত্মার মিলন হবে। বিয়ে নামক এই পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হবে। কাল রাতে ছাদের ঘটে যাওয়ার ঘটনার কথা মেঘ, আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কেউ জানে না। বাড়ির সকলে যখন নিচে ড্রয়িং রুমে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত ছিল। কাল বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে রিসোর্টের খোলা মাঠে গায়ে হলুদের অনুষ্ঠান না করে ড্রয়িং রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান আয়োজন করা হয়। আত্মীয় স্বজনদের উপস্থিতি খুব বেশি ছিল না কাল। যারা এসেছিল তারা বেশিরভাগই কারণের পরিবারে পরিচিত লোক ছিল। আর আবিহার পরিবারে আমেরিকা এসেছে মাত্র 6 মাস আগে, যার জন্য এখানে তাদের খুব বেশি পরিচিত মানুষ নেই। কাল ছাদ থেকে ফিরে এসে আদ্রিয়ান আর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাই। সারা রাত রুম থেকে বের হয়নি। ফারহানা বেগম তার রুমের দরজায় এসে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে তাকে চলে যেতে বলে। সাদে জিয়ার এমন অভদ্রতা আর বিয়াদবির পর আদ্রিয়ান ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর। সারা রাত জেগেছিল সে। যখনই ঘুমানোর চেষ্টা করছে তখনই জিয়ার কথা নোংরা স্পর্শ। আদ্রিয়ানের শরীরের রক্ত রাগে ঘৃণায় টকবক করে গরম হয়ে উঠেছে। ছাদ থেকে ফিরে আসার পর ওয়াশরুমে গিয়ে গুনে গুনে 15 বার গোসল করেছে আদ্রিয়ান। শরীরের যে স্থানে জিয়া ঠোঁট স্পর্শ করেছে সব জায়গায় সাবান দিয়ে বহুবার পরিষ্কার করেছে। অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আদ্রিয়ানের মুখে, ঠোঁটে, বুকে রক্ত জমা হয়ে গিয়ে লাল হয়ে গেছে। তবুও আদ্রিয়ান রাগ এক বিন্দু পরিমাণও শান্ত হয়নি। জিয়ার নাপাক ছোঁয়ার কথা মনে পড়তেই তার সমস্ত শরীর আগুনে জ্বলে ওঠে। আদ্রিয়ান ভুল করেছে কাল। জিয়ার গালে 7টা নয়, বরং এর দ্বিগুণ থাপ্পড় বসিয়ে দেওয়া উচিত ছিল। সূর্যের আলো ঝলমলে রোদে ঘুম ভেঙে যায় মেঘের। কাল রাতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সারা রাত হাত থেকে চুয়ে শুয়ে রক্ত পড়েছে। রক্তে মেঝে সম্পূর্ণ লাল হয়ে গেছে। মেঘ যে অজ্ঞান হয়নি এটা তার ভাগ্য। মেঘ মেঝেতে থেকে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়। হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে তার শরীর ঠান্ডা হয়ে গেছে, সমস্ত দেহ অবশ। মেঘ প্রায় 3বার চেষ্টার পর বিছানা ধরে ধরে উঠে দাঁড়ায়। দেয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়। কাল রাতের কান্নার ফুলে চোখ লাল হয়ে গেছে। এরপর রুমে ফিরে আসে। আলমারি থেকে ওষুধের বাক্স বের করে মলম লাগায়। মেঘের মুখ চোখ ভীষণ চুপসে গেছে। ব্যথার ওষুধ খেয়ে নেয়। ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরে গেছে, তা মেঘ ধীরে ধীরে ঠিক করে। সময় প্রায় 10টা। আদ্রিয়ান তার রুম থেকে বের হয়। কারণের রুমে যাওয়ার উদ্দেশ্য বিয়ের অনুষ্ঠানে কারণ কি পড়বে তা জানার জন্য। আদ্রিয়ান যখন দরজা খুলে বের হয় তখন মেঘও বের হয়। তাদের রুম পাশাপাশি থাকায় আদ্রিয়ান মেঘকে দেখে, তবে মেঘ তাকে দেখে না, খেয়ালও করে না। মেঘের সম্পূর্ণ মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে। আদ্রিয়ান তার সামনে দিয়ে হেঁটে যায়, মেঘ তা তাকায় না। এইবার আদ্রিয়ানকে দেখে তার চোখে পানি জন্মায় না, তার পা স্থির হয়ে যায় না। সেই রুমের দরজা খুলে আবার রুমে চলে যায়। মেঘ সাধারণভাবে আদ্রিয়ানের পাশ দিয়ে হেঁটে যায়, যেন আদ্রিয়ান নয় এটা কোনো সাধারণ মানুষ তার কাছে। আদ্রিয়ানও মেঘের সাথে কথা বলে না, যদিও একবার মনে হয়েছিল মেঘ তাকে ইগনোর করছে, কিন্তু মেঘের ইগনোর করায় আদ্রিয়ানে কি আসা যায়।
আদ্রিয়ান মেঘের পাশ কাটিয়ে চলে যায় কারণের রুমের উদ্দেশ্য। মেঘও তার হাতে থাকা ফোন দেখতে দেখতে আর সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে সকল কাজিনরা নাচের অনুশীলন করছে, বিয়ের অনুষ্ঠানে নাচ করবে বলে। তবে মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে তারা থমকে যায়। মেহেদি অনুষ্ঠান, মদ খাওয়ার বিষয়টা নিয়ে সবাই অনেক অনুতপ্ত। মেঘকে দেখে তারা দূরে সরে যায়। মেঘ সকলে এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। মেঘ বলে, কি হয়েছে তোমরা আমাকে দেখে দূরে সরে গেলে কেন? নাচের অনুশীলন করবে না? মেঘের কাজিনদের কাছে এগিয়ে যায়। এরপর এই কথা বলে মেঘকে নিচ থেকে কথা বলতে দেখে সকলে বলে, সরি মেঘ, ওই দিন রাতে তোমাকে জোর করে মদ খাওয়ানোর জন্য সত্যি আমরা সরি। মেঘ এখন বুঝতে পারে সকলে তার থেকে কেন দূরে চলে গেছে। মেঘ হাসি মুখে বলে, এখানে সরি বলার কি আছে? এক বন্ধু অন্ধ বন্ধুর সাথে মজা করতেই পারে। সত্যি মেঘ, তুমি আমাদের মাফ করে দিয়েছ? অবশ্যই। আচ্ছা, আগের ঘটনা বাদ দাও, এখন বলো তোমরা বিয়ের অনুষ্ঠানের জন্য কি নাচের অনুশীলন করছিলে? মেঘ, তুমিও কি নাচ করবে আমাদের সাথে? অবশ্যই করব, আমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। মেঘ আর কাজিনরা নাচের অনুশীলন করে। এরপর বিয়ের অনুষ্ঠানে তারা কি করবে সব কিছুর পরিকল্পনা করে। মেঘের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে, যা সে সবাইকে বলে। মেঘের বুদ্ধি শুনে সকলের রাজি হয়। প্রত্যেকে মেঘের পরিকল্পনা শুনে হাসে। সকলের সাথে মেঘও খিলখিল করে হেসে ওঠে। আজ কতদিন পর মেঘ হাসছে প্রাণ খুলে, আনন্দ করছে। মেঘ এখন সকল অতীত ভুলে শুধু তার কেরিয়ার আর খুশির উপর মনোযোগ দিবে। আমেরিকার এক শহরে বরাদ্দকৃত এক রিসোর্টে বিয়ে হচ্ছে দুই নবদম্পতির। একজনের নাম আবিহা, আরেকজনের নাম কারান। বিয়ের সম্পর্ক সবচেয়ে পবিত্র আর মধুর সম্পর্ক, যার দ্বারা দুইজন নবদম্পতি তাদের নতুন জীবন শুরু করে সারা জীবন একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করে। সুখে দুঃখে জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা ছায়া হয়ে একে অন্যর পাশে থাকে। সময় প্রায় দুপুর 2টা। রিসোর্টের এক রুমে সাদা শুভ্র রঙের শাড়ি পরে মাথায় অব্দি ঘুমটা দিয়ে বসে আছে আবিহা। তার গলায় সাদা হীরার হার, কানে সবুজ গোলাপি রঙের ইয়ারিং, হাতে ডায়মন্ডের রিং। সারা শরীর হীরার মুক্তা গহনা থাকলেও তার নাকে রয়েছে স্বর্ণের নথ। সাধারণ সাজসজ্জা আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহা ফর্সা মুখে লজ্জা রঙিন আভা ফুটে উঠেছে, আর তার চোখে রয়েছে শতখানিক স্বপ্ন। আজ তার জীবনে নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। অপরপক্ষে মেঘ তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের অনুষ্ঠানে আজ সকলে সাদা রঙের শাড়ি বা জামা কাপড় পরবে। আমেরিকার বিয়ের অনুষ্ঠান প্রায় সকলে সাদা রঙের ড্রেস পরে থাকে, যার জন্য এই বিয়ের অনুষ্ঠানে সকলের ড্রেসিং কোড সাদা ঠিক করা হয়েছে। মেঘ সাদা রঙের একটা গোল ব্রাউনের জামা পরেছে, তার মধ্যে হালকা সোনালি রঙের পুঁতি দিয়ে কাজ করা। আজ সে শাড়ি পরবে না, কারণ বিয়ের অনুষ্ঠানে তার অনেক কাজ। সকালে কাজিনদের সাথে মিলে যে দুষ্টুমি পরিকল্পনা করেছে তা সফল করতে হবে। তাছাড়া বিয়ের অনুষ্ঠানে মেঘ আজ ডান্স করবে। যদি শাড়ির মধ্যে পা আটকে পড়ে যায় বা ভুল করে সকলের সামনে তার শাড়ির কুচি খুলে যায়, তবে তো সর্বনাশ হয়ে যাবে। মেঘ তাই কোনো প্রকার রিস্ক নিতে চায় না। সেই শাড়ি পরা বাদ দিয়ে সাধারণ জামা পরে নেয়। মেঘ তার হাতে পরনের লাল কাচের চুড়ি, পায়ে এক জোড়া রূপার নুপুর পরে, যা তার মৃত মায়ের শেষ স্মৃতি। মেঘ সাধারণ সাজসজ্জা নিজেকে মানানসই সাজায়। এরপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি বজায় রাখে। মেঘ রেডি হয়ে আবিহার রুমে যায়। সকালে নাচে অনুশীলন শেষে একবার আবিহার রুমে গিয়েছিল, এরপর আর যাওয়া হয়নি। আবিহাকে বউর সাথে দেখার ভীষণ আগ্রহ হলো মেঘের। মেঘ আবিহার রুমে গিয়ে দেখে আবিহা মাথা নিচু করে বিছানায় বসে আছে। আত্মীয় স্বজন সকলে তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। মূলত তারা নতুন বউকে দেখছে। আর কারণকে বাড়ির লোকজন যেহেতু আগে থেকেই এই রিসোর্টে অবস্থান করছে, তাই অনেক মানুষ হয়েছে। মেঘ সকলের ভিড়ে অপেক্ষা করে আবিহার কাছে যায়। বিছানায় পাশে বসে আবিহাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নববধূ সাজে আজ আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহা মেঘকে দেখে বলে, মেঘ তুই এতক্ষণ কোথায় ছিলি? মেঘ বলে, রুমে ছিলাম, তোর বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। মেঘ মিষ্টি হাসি দিয়ে কথাটা বলে ওঠে। আজ কতদিন পর মেঘের মুখে সেই চিরচেনা হাসি দেখেছে আবিহা। বাংলাদেশে থাকতে যখন মেঘ আর সে এক ফ্ল্যাটে থাকতো, তখন তারা একসাথে কত মজা করতো, বাহিরে খাবার খেতে যেত, ছুটির দিন রুমে বসে টিভি দেখতো। মেঘ যখন সবসময় হাসি খুশি থাকতো, কিন্তু আমেরিকায় আসার পর থেকে মেঘ কেমন যেন নীরব আর মনমরা হয়ে গিয়েছিল। আবিহা মনে করেছিল মেঘ হয়তো তার পরিবার বা দেশ ছেড়ে নতুন জায়গায় এসেছে, যার জন্য তার মন খারাপ। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মেঘের পরিবার বলতে সে জামাল তালুকদার আর শালীন বেগম আর সৃষ্টি এদেরকেই জানত। যদিও মেঘ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মেঘ খুব একটা কথা বলেনি, তবুও আবিহার মনে হতো মেঘের জীবনে হয়তো কোনো কষ্ট আছে, যার জন্য মেঘ সবসময় লুকিয়ে কান্না করত, কষ্ট পেত। মেঘকে আজ হাসি খুশি দেখে আবিহা শান্তি পায়। হঠাৎ নিচে মানুষের হট্টগোল শোনা যায়। সকলে উৎসাহিত কণ্ঠে বলে ওঠে, বর এসেছে, বর এসেছে, আবিহাপুর বর এসেছে। বর মানে কারণ এসেছে। যদিও কারণ আর আবিহার বিয়ে একই রিসোর্টে হচ্ছে, তবে কারণের মা ফারহানা বেগম বলেছেন কারণ আজ তার বাড়ি থেকে বউ সেজে বিয়ের অনুষ্ঠানে আসবে। কিন্তু আত্মীয় স্বজন আর বাসায় যায়নি, তারা রিসোর্টে থাকে, যেহেতু এখানে বিয়ে হবে।
কারান আর আদ্রিয়ান সকাল 11টার দিকে বাসায় চলে যায়। কারানের পরিবার নিয়ম অনুসারে পর তার নিজ বাসায় থেকে গাড়ি করে বের হয় বউ আনতে। যেহেতু পারিবারিক নিয়ম তাই ফারহানা বেগমের আদেশ তাই আর কেউ মানা করেনি। বর এসেছে কথাটা শুনে আবিহা ঘরে থাকা আত্মীয় স্বজন সকলে নিচে চলে যায়। ঘর এখন সম্পূর্ণ ফাঁকা, মেঘ আর আবিহা ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিত নাই। আবিহা মেঘকে কিছু বলার উদ্দেশ্য তার দিকে তাকায়। হঠাৎ আবিহার চোখ যায় মেঘের হাতে থাকা স্থানের দিকে, যেখানে ব্যান্ডেজ করা। আবিহা বিচলিত কণ্ঠে বলে ওঠে, মেঘ তোর হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা কেন? মেঘ তার হাতের দিকে তাকায়। কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে। সাথে সাথে তার চোখ মুখে থাকা হাসি বিলুপ্ত হয়ে যায়। মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিহাকে, তাই মিথ্যা অজুহাত দিয়ে বলে ওঠে। চলবে, পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো সবাই স্ক্রিন থেকে দেখে নিন। ধন্যবাদ।